আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একটা এররের কারণে ভিডিওটা একটু পরে হয়তোবা পাবলিশ হবে, তবে যখন পাবলিশ হবে এখন পর্যন্ত ব্যাপারটা একেবারে রেলেভেন্ট। কথা বলছিলাম চ্যাম্পিয়ন্স লিগের দুটো একেবারে একই টাইমের ম্যাচে দুজন গোলকিপারের ব্রিলিয়ান্ট পারফরমেন্স সম্পর্কে। একই টাইমে ম্যাচ দেখেছি, একটা বার্সেলোনা খেলেছে বেনফিকার মাঠে, অন্যটা প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে কঠিন একটা ম্যাচ কাটিয়েছে লিভারপুল। এবং দুটো ম্যাচেই একেবারে আলাদা একটা মিল আছে। দুটো ম্যাচে গোলকিপারের দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে আসলে দুটো দল মুক্ত হতে পেরেছে। না হলেও ওভারঅল ভাগ্যটা যদি পক্ষে না থাকতো, খুব একটা বেশি অভিযোগ বার্সা কিংবা লিভারপুল এখানে কেউই করতে পারতো না। আপনারা নিশ্চয়ই বার্সা জার্সিতে শেজনির পারফরমেন্সটা দেখেছেন, প্রায় 7-8টার মতো সেভ করেছেন এবং এক কথায় বলা চলে যে 10 জনের বার্সার এই দলটাকে শেষ মুহূর্ত পর্যন্ত আগলে রেখেছেন। ঠিক একই টাইমে অ্যালিসন যে পারফরমেন্সটা দিয়েছেন সেটা সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হয় গোলকিপার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। এবং এই পারফরমেন্সটার মাধ্যমে অ্যালিসন, যিনি কিনা একটা সময় তর্কযোগ্যভাবে সবচেয়ে সেরা গোলকিপারের মর্যাদাটা পেতেন কিংবা এখনও হয়তোবা অনেকের কাছে সেরা, তবে সাম্প্রতিক সময়ে কিছুটা হলো আপস অ্যান্ড ডাউনস, ইনজুরি সংক্রান্ত ইস্যু দেখছেন, তিনি ক্লিয়ার কাটভাবে একটা বার্তা দিয়ে ফেললেন এবং রীতিমতো পারফরমেন্সের মাধ্যমেই বলে দিলেন যে যদি ক্লাসটা তার মধ্যে থাকে তাহলে ক্লিয়ার কাটভাবে যে কোনো সময় তিনি ফিরে আসতে পারেন এবং তার সময়ের অন্যতম সেরা কিপার হিসেবে ফিরে আসতে পারেন। এই পারফরমেন্সটাকে আলাদা করে হাইলাইট করতে চাই। যত কিছু তার সামনে এসেছে একটার পর একটা সেভ অ্যালিসন বেকার করেছেন এবং দারুণ দক্ষতায় দারুণ ডাইভিং একের পর এক সেভ আমরা দেখেছি। 6-6টা ডাইভিং সেভ, সব মিলে 9টা সেভ, এবং এটাই লিভারপুলকে কিন্তু এই ম্যাচটাতে আসলে খেলা রেখেছে। যে জায়গা থেকে লিভারপুল গোলটা করেছে 87তম মিনিটের সময় এলিয়ট যেখানে গোল করেছেন, সেখানে ডোনারুমা কিন্তু সেটা সেভ করতে পারেননি। অথচ ঠিক একই রকমের অনেকগুলো বল কিন্তু আসলে এই লিভারপুলের গোলকিপারের কাছেও গিয়েছিল, তবে অ্যালিসন দারুণ দক্ষতায় সেটা কিন্তু সেভ করেছেন এবং এটাই পার্থক্যের জায়গা। এখন শেজনি এবং অ্যালিসনকে পাশাপাশি রেখে একটা কথা আরও একবার ক্লিয়ার কাটভাবে বুঝলাম যে হ্যাঁ, ফাইনাল থার্ডে অ্যাটাকারদেরকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা চলবে। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে আমরা সালা দেমবেলের দিকে অনেক বেশি করে তাকিয়েছিলাম। এটা এমন একটা ম্যাচ যেখানে বার্সা যখন খেলে তখন অবশ্যই বার্সার ফাইনাল থার্ডে ট্রাইডেন্ট, লামিন ইয়ামাল, রাফিনা কিংবা লেভানডফস্কির দিকে সবাই তাকিয়ে থাকে। তবে দিন শেষে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজের ম্যাচগুলোতে, বিশেষ করে পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে নকআউটে নিজের দলটাকে আসলে টিকিয়ে রাখতে এবং ট্রফি জয়ের ক্ষেত্রে ডিফেন্সটা সবচেয়ে বেশি কাজ করে এবং মোস্ট ইম্পর্টেন্টলি গোলকিপার কিন্তু প্রায় সময় একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন। গোলকিপার যদি দুর্দান্ত পারফরমেন্স দেন এবং রীতিমতো এমন টাইপের পণ করে বসেন যে করে হোক গোল কনসিড করবো না, সেক্ষেত্রে নিজের দলের জন্য কাজটা অনেক সোজা হয়ে যায় এবং কোনো একটা ম্যাচে আপনার ফাইনাল থার্ড মিডফিল্ড যদি ক্লিক নাও করে, গোলকিপার তার পারফরমেন্সের মাধ্যমে সেটাকে কিন্তু আসলে পূরণ করতে পারেন এবং গোলকিপারের ইম্প্যাক্টের জায়গাটা এতটাই বিশাল থাকে। ফুটবল মাঠে আপনি 11 জন প্লেয়ারকে দেখবেন একটা দলে 11টা পজিশনে, খুব কম পজিশন পাবেন যেখানে আপনি কম সময়ের মধ্যে এত বড় ইম্প্যাক্ট রাখতে পারেন। একই সময় যে পারফরমেন্সটা শেজনি দিয়েছেন এবং অ্যালিসন দিয়েছেন বিশেষ করে, সেটা আরও একবার এই জিনিসটা প্রমাণ করলো যে আপনার মিডফিল্ড ঠিক না থাকুক, ফাইনাল থার্ডে আপনি খুব একটা বেশি ধারাবাহিক না হন, কিন্তু আপনার শুধুমাত্র ডিফেন্স লাইন এবং বিশেষ করে গোলকিপার যদি এমন একটা পণ করে নামেন যে তিনি তার সেরাটা দেবেন, তারপরেও চান্সেস থাকবে যখন কেউ আসলে দলকে বাঁচাতে পারবেন না, তখন আসলে গোলকিপার দলটাকে বাঁচাতে পারেন। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ কিংবা ফাইনালটার কথাও চিন্তা করে দেখুন, যখন কেউ আসলে রক্ষা করতে পারছিল না তখন দিন শেষে গোলকিপারই কিন্তু বাঁচিয়েছেন। তাই চ্যাম্পিয়ন্স লিগের এই ফিক্সচারটার ওই ডেটটা আমার কাছে গোলকিপারদের মাহাত্ম্য বোঝার আরও একটা দারুণ উপলক্ষে হিসেবে অনেক দিন মনে থাকবে। ধন্যবাদ সবাইকে।